বিশ্বাস করেন, অত্যন্ত ঝাঁঝালো টেকনিক হবে এটি। প্রতিদিন 5টা অথবা 10টা ক্লায়েন্ট পাওয়া কোনো ব্যাপারই না। যেখানে লক্ষ লক্ষ অ্যাক্টিভ ক্লায়েন্ট, সেখান থেকে মাত্র প্রতিদিন 5টা অথবা 10টা ক্লায়েন্ট পাবো না, এটা কোনো বিষয় হলো? চলেন আমি আপনাদের A to Z বিষয়টা এক্সপ্লেন করব এবং আপনাদের প্রমাণ দেখাবো, এবং আপনাদের কিভাবে আপনারা প্রতিদিন 5টা অথবা 10টা ক্লায়েন্ট পাবেন সেই অ্যাক্টিভ ক্লায়েন্টের ভান্ডার থেকে। আমি এই বিষয়টা আপনাদের A to Z দেখাবো। আপনারা জানেন আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে ফ্রিল্যান্সিং এ প্রতিষ্ঠিত করা। তাই আপনি যদি একজন নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার হয়ে থাকেন, তাহলে এই সিক্রেটটি সম্পূর্ণ দেখুন। আমি আপনাদের প্রত্যেককে নিয়ে যাচ্ছি গুগলে। গুগলে এসে আপনারা সার্চ করবেন মেটা অ্যাড লাইব্রেরি। মেটা অ্যাড লাইব্রেরি এই কথা লিখে সার্চ করবেন, অথবা ফেসবুক অ্যাড লাইব্রেরি এটা লিখেও আপনারা সার্চ করতে পারেন। দেন সার্চ করার পর ফেসবুকের যে অ্যাড লাইব্রেরি আছে সেটার আমরা অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেন আমরা এই অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা এখানে ফিল্টারিং করব। আমরা এখানে লোকেশন দেব হচ্ছে ইউনাইটেড স্টেটস, আপনি ইউকে অথবা কানাডা এই ধরনের লোকেশন এখানে আপনি দিয়ে দিবেন। এরপর অ্যাড ক্যাটাগরি আপনি এখানে অল রাখবেন, এবং এইখানে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার এখানে আপনি লোকাল বিজনেস বা পৃথিবীতে অনেকগুলো বিজনেসের নিশ আছে। আপনারা জানেন যে আমি গত কয়েকদিন হলো আপনাদের বিজনেসের নিশগুলো উপহার দিয়েছি। তো আপনি যদি এখনো সেগুলো না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখেন বিজনেস নিশ, তাহলে আমি আপনাদের 500+ বিজনেসের নিশ দেব। সেখান থেকে আপনি কিওয়ার্ড কপি করে নিয়ে এসে এখানে সার্চ করবেন। তো অলরেডি আমি জুয়েলারি নিয়ে আমি অলরেডি মেটা অ্যাড লাইব্রেরির মধ্যে আমি সার্চ করেছিলাম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা 50,000+ রেজাল্ট দেখতে পাচ্ছি, যারা ইউনাইটেড স্টেটসের জুয়েলারি বিজনেসের উপর 50,000+ ক্লায়েন্ট জুয়েলারি আইটেমের জন্য ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাড দিচ্ছে। তাহলে এইখানে শুধুমাত্র একটা কিওয়ার্ড দিয়ে আমরা 50,000 ক্লায়েন্ট পাচ্ছি। তো অনেকগুলো কিওয়ার্ড আছে, আপনি বিজনেসের নিশগুলো লিখে জাস্ট আপনি এখানে সার্চ দিবেন। পৃথিবীতে অসংখ্য বিজনেস। তো শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের মধ্যেই যদি আমরা লক্ষ লক্ষ অ্যাক্টিভ ক্লায়েন্টদেরকে পাই, তাহলে সেখান থেকে আপনি প্রতিদিন 5টা অথবা 10টা ক্লায়েন্ট কেন পাবেন না? এখন কথা হচ্ছে যে এই যে ক্লায়েন্টগুলো যে ফেসবুকে অ্যাড দিচ্ছে, প্রতিটা ক্লায়েন্ট কি তাদের অ্যাডের পারফরমেন্স ঠিক আছে? প্রতিটা ক্লায়েন্ট কি একজন মেটা অ্যাডস এক্সপার্ট দ্বারা অ্যাড দিচ্ছে? বিষয়টা কখনোই এরকমটা না। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আছে নিজেরাই ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যাড দেয়, তেমন কিছু জানে না। তারা জাস্ট জানতে চায়, দেখতে চায় যে তার অ্যাড কেমন দেখায়, বা তার ওয়েবসাইটটা মানুষ ভালোবাসে কিনা, বা তার অ্যাডে মানুষ লাইক কমেন্ট ক্লিক করে কিনা, এই বিষয়বস্তুগুলো দেখার জন্য, অ্যানালাইসিস করার জন্য মানুষ, অনেক ক্লায়েন্ট নিজেরাই অ্যাড দিয়ে থাকে। ক্ষেত্রে এমনটাও হয় যে ক্লায়েন্ট একজন ফ্রিল্যান্সারকে দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করেছে, ওই ফ্রিল্যান্সার অত বেশি এক্সপার্ট না, সে যেমন তেমন করে ক্লায়েন্টের হয়ে ফেসবুকে অ্যাডস রান করেছে। তাহলে এখানেই মূলত আমাদের মেইন কোশ্চেন, যে আপনি যদি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই সকল অ্যাডকে আমরা রিভিউ করে, মানে এই সকল অ্যাডকে আমরা অডিট করব। অডিট করে এই অ্যাডগুলোর মধ্যে কোথায় কোথায় ভুল আছে, সেই ভুলগুলো আমরা একটা রিপোর্ট সাজাবো। দেন ওই রিপোর্টটা নিয়ে আমরা ওই ক্লায়েন্টকে আউটরিচ করব, যে তুমি যে ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেঞ্জারে যে অ্যাড চালাচ্ছ, তোমার বাজেটটা অহেতুক খরচ হচ্ছে। আমি তোমার অ্যাড রিভিউ করে বা আমি তোমার অ্যাড অডিট করে এই সকল ভুল কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাই তুমি যদি তোমার অ্যাডের পারফরমেন্স ভালো করতে চাও, তোমার ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট করতে চাও, তোমার অ্যাডের আরওআই যদি বেটার করতে চাও, তাহলে এই ভুলগুলো কিন্তু তোমার শুধরানো প্রয়োজন। তাহলে আপনি ক্লায়েন্টের অ্যাড অডিট করে যখন একটা রিপোর্ট তৈরি করে আপনি ক্লায়েন্টকে সেন্ড করবেন, ওই ক্লায়েন্ট কিন্তু আপনার ওই রিপোর্ট দেখে কিন্তু আপনাকে একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার হিসেবে গণ্য করবে, বা ওই ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি একজন ভ্যালুয়েবল পার্সন কিন্তু হবেন। আর ওই ক্লায়েন্টকে তখন আপনি যাই বলবেন, ক্লায়েন্ট কিন্তু সেটা শুনবে, এবং আপনার কথা অনুযায়ী কিন্তু সে পরবর্তী পদক্ষেপটা নেবে। এখন আসেন মেইন পয়েন্টে, যে আমরা কিভাবে এই অ্যাড অডিট করে আমরা কিভাবে একটা রিপোর্ট সাজিয়ে ক্লায়েন্টকে সেন্ড করতে পারি, এই বিষয়টা আমি আপনাদের দেখাই। তো যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা আপনার কাছে কেমন মনে হয়, কতটুকু ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, আপনি অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এবং সেই সাথে আপনি যদি একজন মেটা অ্যাড এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলে দয়া করে আপনি এই সিক্রেট ফলো করবেন না, কারণ আপনাকে আগে এক্সপার্ট হতে হবে। কারণ এই সিক্রেট থেকে ক্লায়েন্ট পেতে গেলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনি যদি এখনো এক্সপার্ট না হয়ে থাকেন, তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেলের মেটা অ্যাডস এর যে কোর্স ভিডিও আমি আপলোড করি, আপনি সেগুলো দেখেন, প্র্যাকটিস করেন। দেন আস্তে আস্তে আপনি নিজেকে উন্নত করে দেন আপনি এই ধরনের সিক্রেটগুলো ফলো করেন। আচ্ছা, তো এখানে আমরা
এখানে যে সবগুলো অ্যাডের যে পারফরমেন্স খারাপ বা সবগুলো অ্যাড যে বেটার ভাবে অপটিমাইজেশন না করে পাবলিশ করা হয়েছে, বিষয়টা কিন্তু এরকমটা না। মানে আমরা 50,000 প্লাস অ্যাড দেখতে পাচ্ছি। এই 50,000 থেকে অন্তত 1,000, 2,000, 5,000 অ্যাড এরকম আছে যে অ্যাডগুলো প্রপার অপটিমাইজেশন করা হয়নি, প্রপার ভাবে অডিয়েন্স টার্গেটিং, লোকেশন টার্গেটিং বা প্রপার ভাবে অ্যাডটা A to Z কাস্টমাইজ করা হয়নি। ওই সকল অ্যাডগুলোই আসলে আমাদের খুঁজে খুঁজে বের করে ওই সকল ক্লায়েন্টদেরকেই মূলত আমাদের টার্গেট করে আউটরিচ করতে হবে। এখন আসেন আমরা দেখি একটা অ্যাড আমরা কিভাবে অডিট করব এবং অ্যাডের কোথায় কোথায় ভুল আছে সেই ভুলগুলোকে আমরা কিভাবে বুঝবো, সেই বিষয়টা আমরা A to Z বুঝি। আমি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতেছি। এইখানে আমরা এই মুহূর্তে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছি সবগুলো হলো জুয়েলারি আইটেমের উপর বেস করে অ্যাড চলতেছে। আচ্ছা, তো স্ক্রল ডাউন করার পর আমরা যদি নিচের দিকে একটু আসি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাডটা এই ফেসবুক পেজ থেকে দেওয়া হয়েছে। এই ফেসবুক পেজের নাম হচ্ছে কর ব্লোম জুয়েলারি। এই পেজ থেকে জুয়েলারি আইটেমের উপর অ্যাড দেওয়া হয়েছে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে এই যে জুয়েলারি আইটেমের উপর যে পেজ থেকে অ্যাডটা রান করা হয়েছে, এইখানে যে ইমেজটা দেওয়া হয়েছে এইটা কি একটা জুয়েলারি ইমেজ? এইটা কি জুয়েলারি প্রোডাক্টের ইমেজ? কখনোই না। তাহলে এই অ্যাডটা যিনি দিয়েছেন তিনি কিন্তু একটা একুরেট বা একটা টার্গেটেড প্রোডাক্টের ইমেজ দিয়ে কিন্তু সে ক্যাম্পেইনটা করে নাই। তাহলে এই ক্যাম্পেইনটা কে করছে? একদমই বেসিক লেভেলের একটা অডিয়েন্স বা বেসিক লেভেলের একটা মার্কেটার বা ক্লায়েন্ট নিজেই এই ক্যাম্পেইনটা করছে। এখন ক্লায়েন্ট যদি নিজে থেকেই করে তাহলে ক্লায়েন্ট অনেক ধরনের ভুল করবে, এটা স্বাভাবিক বিষয়, তাই না? তো এখন আসেন আমরা এই ক্যাম্পেইনের ভিতরে আমরা ঢুকবো। আচ্ছা, এখানে যদি আমরা এই পেজটাতে যদি ক্লিক করি, আমরা একটু দেখি এই পেজের মধ্যে আমরা দেখি কি অবস্থা। আচ্ছা, এই পেজের মধ্যে যখন আমরা আসলাম এদের কাভার ফটো দেখতে পাচ্ছি যে তাদের জুয়েলারি আইটেমের পিকচার দেওয়া আছে এবং পেজের মধ্যে মার্শাল্লাহ ভালো ফলোয়ার দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এই হচ্ছে আমরা যদি প্রথমে একটু দেখলাম যে অ্যাড এর মধ্যে ইমেজ বা ভিডিও ঠিক আছে কিনা। তো আমরা ফার্স্ট স্টেপে কিন্তু আমরা বুঝলাম যে এই অ্যাড এর ইমেজ কিন্তু ঠিক নাই, তাই না? তাহলে এটা টার্গেটেড ইমেজ দিয়ে সে ক্যাম্পেইন করে নাই, তাহলে এটা একটা নাম্বার ওয়ান রং করছে। আচ্ছা, এরপরে আমরা কি করব? এরপরে আমরা এই পেজটাতে আমরা ঢুকবো। আচ্ছা, এই পেজে ঢোকার পর আমরা এই পেজটা আমরা ওপেন হলো, ওপেনে দেখতে পাচ্ছি যে আমরা এরপরে খেয়াল করব যে এই কাভার ফটোটা ঠিক আছে কিনা। যদি প্রফেশনাল মানের কাভার ফটো না হয় তাহলে এটা একটা ইস্যু হিসেবে আমরা ধরবো। এরপরে হচ্ছে আমরা লোগোর দিকে খেয়াল করব। যদি লোগো ঠিক থাকে তাহলে ওকে, লোগো যদি ঠিক না থাকে তাহলে এটাও একটা ইস্যু হিসেবে আমাদের ধরতে হবে। আচ্ছা, এরপরে আমরা নিচের দিকে যে একটু আসি, এখানে পোস্টের পাশে আমরা দেখতেছি এখানে অ্যাবাউট যে বাটনটা, আমরা এখানে একটু ক্লিক করি। অ্যাবাউট বাটনে যখন আমরা আসলাম তখন দেখতে পাচ্ছি এই বিজনেসের যে একটা অ্যাবাউট থাকে, মানে বিজনেসের ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু এই বিজনেস পেজের মধ্যে অ্যাড করা নেই। তাহলে এটা একটা ইস্যু, ঠিক আছে? কারণ একজন অথেন্টিক কাস্টমার বা একজন সচেতনমূলক কাস্টমার একটা বিজনেস থেকে যখন কোনো প্রোডাক্ট পারচেস করে ওই বিজনেসের খুঁটিনাটি বুঝে দেন তারপরে কিন্তু পারচেস করে, ঠিক আছে? তাহলে দেখেন এই বিজনেস থেকে কিন্তু তার বিজনেস ইনফো বা ডেসক্রিপশনটা কিন্তু মিসিং। তাহলে এটা এটা হলো তার 2 নম্বর ভুল। আচ্ছা, 3 নম্বর ভুল হচ্ছে, আমরা যে আর একটু দেখি, 3 নম্বর ভুল হচ্ছে এখানে দেখবেন যে তাদের স্টোরটা মানে আওয়ার্সটা অলওয়েজ ওপেন আছে কিনা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে অ্যাড চালাচ্ছে, বাট যখন একটা ক্লায়েন্ট অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য বা যখন একটা বিজনেস ক্লায়েন্ট বা বিজনেস অনলাইনে প্রোডাক্ট সেল করার জন্য ক্যাম্পেইন করে তাকে অবশ্যই স্টোর অলওয়েজ ওপেন রাখতে হবে, ঠিক আছে? কারণ ভার্চুয়ালি প্রোডাক্ট সেল করতে গেলে অবশ্যই অনলাইনে অবশ্যই অলওয়েজ ওপেন রাখতে হবে। বাট এখানে আমরা তাদের দেখতে পাচ্ছি যে আওয়ার্স এটা কিন্তু অলওয়েজ ওপেন নেই। তাহলে এটা কিন্তু একটা 3 নম্বর ইস্যু। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করব অ্যাবাউটে আসলাম, এখানে ডেসক্রিপশন নেই। এর পাশাপাশি আমরা তার দেখতে পাচ্ছি আদার্স যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, ঠিক আছে? ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, এই ধরনের যে আদার্স সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো একটা বিজনেসের জন্য হয়ে থাকে বা একটা ভেরিফাইড বিজনেস বা একটা অথেন্টিক বিজনেসের জন্য কিন্তু আলাদা সোশ্যাল মিডিয়াগুলো থাকে, সেগুলো কিন্তু পেজের মধ্যে অ্যাড করা হয়। এগুলো যখন একটা ট্রাফিক বা একজন কাস্টমার যখন একটা পেজ ভিজিট করে তার সকল ধরনের সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পায়, ওই বিজনেসের উপর কিন্তু ওই ট্রাফিকের একটা ট্রাস্ট বিল্ড আপ হয়, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের আদার সোশ্যাল মিডিয়া কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তাহলে এটা হলো তাদের 4 নাম্বার ইস্যু। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করব
প্রতিটা পেজের মধ্যে কিন্তু একটা রিভিউজ বাটন থাকে, ঠিক আছে? আপনারা এটা প্রত্যেকেই জানেন। প্রতিটা পেজে কি থাকে? রিভিউজ বাটন থাকে। তো একজন কাস্টমার ওই বিজনেসের পূর্বের সেলাররা বা পূর্বের কাস্টমাররা কি ধরনের ফিডব্যাক দিয়েছে, ওই রিভিউ অপশন থেকে কিন্তু আমরা সেগুলো দেখতে পাই। কারণ আমরা প্রোডাক্ট পারচেস করার আগে ওই বিজনেসের অতীতকাল কেমন ছিল, কেমন অডিয়েন্সরা তাকে রিকমেন্ড করেছে কিনা, সেগুলো কিন্তু মানুষ দেখে। তাহলে এই বিজনেসের ক্ষেত্রে কিন্তু সেই রিভিউজ অপশনটাই কিন্তু টোটালি বন্ধ করা আছে। তাহলে এটা হলো তাদের 5 নাম্বার ইস্যু, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, আমরা যদি এরপরে আরেকটু যদি পোস্টে যদি এখন যাই, পোস্টে আসলে আমরা এখানে তাদের রিসেন্ট কোনো আমরা পোস্ট সম্ভব দেখতে পাচ্ছি না। 23 ডিসেম্বর 2025, তাহলে তারা 2026 সালে তাদের ফেসবুক পেজে এখন পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি। তাহলে এই বিজনেস থেকে একজন কাস্টমারের কিভাবে আস্থা অর্জন হবে? যারা তাদের বিজনেস নিয়ে সচেতন না, তারা বিজনেস নিয়ে আহ, তারা তোমার রেগুলার অ্যাক্টিভ না, তাহলে এটা হলো তাদের রেগুলারলি অ্যাক্টিভ নেই, তাহলে এটা হলো তাদের 6 নাম্বার ইস্যু। আচ্ছা, এরপরে আমরা খেয়াল করব যে তাদের লাইভ মোর, আচ্ছা এখানে আমাদের আচ্ছা রিভিউজ গিভেন আমরা যদি এখানে যাই, আচ্ছা দেখেন এখানে আমরা তাদের যে রিভিউজ অপশনটা সেটা কিন্তু বন্ধ করা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পোস্টে। পোস্টে আসার পর আমরা তাদের বিজনেসের 6 নাম্বার ইস্যু যেটা আমরা ধরবো, তাদের কন্টাক্ট ডিটেলস। হ্যাঁ, কন্টাক্ট ইনফো শুধুমাত্র তাদের ইমেলটা এখানে রাখা, বাট তাদের ফোন নাম্বার সেটা কিন্তু এখানে নেই। তাদের ইমেলটাই শুধু রাখা, তাদের ইনস্টাগ্রাম রাখা আছে, ফোন নাম্বার নেই। ফোন নাম্বার নেই, এটা আসলে আমরা 6 নাম্বার ইস্যু হিসেবে ধরতে পারি। কারণ একটা অথেন্টিক, একটা ভ্যালুয়েবল বিজনেস বা একটা ভেরিফাইড বিজনেসের প্রত্যেক কন্টাক্ট ডিটেলস কিন্তু থাকা আবশ্যক, ঠিক আছে? তাহলে এটাকেও আপনি ইস্যু হিসেবে কাউন্ট করতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি খেয়াল করি, আহ এরপর আমরা যদি খেয়াল করি যে আচ্ছা মোটামুটি তাহলে এই যে অ্যাডটা, এই অ্যাডটা অডিট করে আমরা বেশ 6 থেকে 7টার মতো ইস্যু কিন্তু আমরা পেলাম। সব থেকে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে তাদের যে অ্যাডের রিলেটেড যে একটা ইমেজ বা ভিডিও হওয়ার কথা ছিল, সেটা কিন্তু টোটালি নেই। তাহলে এটা কিন্তু তাদের মেইন ইস্যু। তাহলে এই যে প্রতিটা দিন তাদের কিন্তু অ্যাডের কিন্তু খরচ হচ্ছে অহেতুক। তাহলে এই অ্যাডটা যারা দেখতেছে তারা কিন্তু এই অ্যাড থেকে ওয়েবসাইটে যাবে না, তাই না? কারণ তারা একটা ফেক ইমেজ দেখতে পাচ্ছে, অ্যাড রিলেটেড ইমেজ না। তাহলে ট্রাফিক কিন্তু ওই ওয়েবসাইট পাবে না। তাহলে এই যে ইস্যুগুলো আছে, এই ইস্যুগুলো কিন্তু আপনাকে একটা গুগল শিটে হোক বা গুগল ডক্সে হোক, আপনারা শিটে করবেন। শিটে করে আপনি ক্লায়েন্টকে সেন্ড করবেন যে তুমি এই মুহূর্তে অ্যাড চালাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, সেই অ্যাডের এই এই ইস্যুগুলো কিন্তু তোমার ফিক্সড করা দরকার। তো এগুলো আমি আপনাদের আগে বলছি কিভাবে আপনারা রিপোর্ট করবেন। আচ্ছা, এরপরে যদি আমরা আরো একটা অ্যাড আমরা যদি রিভিউ করি, আসেন আমরা ধরেন নিচের দিকে যদি একটু স্ক্রল ডাউন করি, নিচের দিকে স্ক্রল ডাউন করি, আমরা এই পেজটা একটু ঘুরি। হ্যাঁ, কার্লা কার্লা জুয়েলারি, এই পেজটাকে আমি একটু ওপেন করে নিই। কার্লা জুয়েলারির পেজের মধ্যে যদি আমরা যাই, যাওয়ার আগে দেখেন এখানে তারা প্ল্যাটফর্ম, যে যে প্ল্যাটফর্মে ক্যাম্পেইন চালাচ্ছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপরে হচ্ছে তারা ক্যাম্পেইন চালাচ্ছে মেসেঞ্জার, এরপরে তারা ক্যাম্পেইন চালাচ্ছে হলো থ্রেডস, আচ্ছা এরপরে চালাচ্ছে হলো অডিয়েন্স নেটওয়ার্ক। আমার এই প্ল্যাটফর্ম দেখেই মনে হচ্ছে যে এই ক্যাম্পেইনটা যিনি করেছেন, যদি ক্লায়েন্ট করে থাকেন তাহলে সে একটা রং প্ল্যাটফর্ম সিলেক্ট করে ক্যাম্পেইন চালাচ্ছেন, বা যদি একজন ফ্রিল্যান্সার তার ক্যাম্পেইনটা করে থাকে, ওই ফ্রিল্যান্সার অত বেশি এক্সপার্ট ফ্রিল্যান্সার না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সি অ্যাড ডিটেলস একটু দেখি তাদের অ্যাডের ডিটেলস এর কি অবস্থা। আচ্ছা দেখেন এখানে অ্যাবাউট দ্য অ্যাডভার্টাইজার, এখানে তাদের অ্যাডের কিন্তু আদার্স পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না, তবু অন্যান্য অ্যাডে কিন্তু দেখা যায়। আমি সেই বিষয়টা আপনাদের দেখাবো, অ্যাড লোকেশন, ঠিক আছে? আহ এখানে যদি আমরা একটু দেখি, তাদের অ্যাডের মধ্যে একটাই মাত্র ইমেজ, ঠিক আছে? একটাই ইমেজ দিয়ে সে অ্যাড চালাচ্ছে। আচ্ছা, তাদের যদি ওয়েবসাইটে যাই, তাদের ওয়েবসাইটে কি আসলে একটাই প্রোডাক্ট না মাল্টিপল প্রোডাক্ট, আমরা যদি একটু রিভিউ করি। তাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ লোড হয়নি। আচ্ছা দেখেন তাদের ওয়েবসাইটে লোড হয়ে গেছে। দেখেন তাদের ওয়েবসাইটের মধ্যে 284টা প্রোডাক্ট, 284 প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে, কিন্তু তারা এই মুহূর্তে মাত্র একটা ইমেজ দিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে। তাহলে এটা হলো নাম্বার ওয়ান
ইস্যু, তাই না, এই অ্যাডের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ হলো একটা অডিয়েন্স, আমরা ফেসবুকে ক্যাটালগ দিয়ে যদি আমরা অ্যাড চালাই তাহলে আমরা মাল্টিপল প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন চালাতে পারি। এছাড়াও যদি আমরা ক্যারাজল ফরম্যাটে অ্যাড চালাই, সেখানেও তো আমরা 10টা ইমেজ বা 10টা ভিডিও দিয়ে ক্যাম্পেইন চালাতে পারি। তাহলে অডিয়েন্স কিন্তু অনেকগুলো প্রোডাক্টের ইমেজ থেকে বঞ্চিত হচ্ছে। কারণ দেখেন এখানে অনেকগুলো জুয়েলারি আছে, কোনো অডিয়েন্সের এটা পছন্দ হবে, কোনো অডিয়েন্সের এটা পছন্দ হবে, কোনো অডিয়েন্সের এটা পছন্দ হবে, তাই না? আবার কোনো অডিয়েন্সের এটা পছন্দ হবে, কোনো অডিয়েন্সের এটা পছন্দ হবে। তাহলে অডিয়েন্স যদি শুধুমাত্র একটাই ইমেজ দেখে, তাহলে ওই একটা প্রোডাক্ট ইমেজ তো আর সবার পছন্দ হবে না। তাহলে এই অ্যাডের উচিত ছিল ক্যাটালগ অ্যাডস দেওয়া, নয়তো ক্যারাজল ফরম্যাটে অ্যাড দেওয়া। আচ্ছা, এরপরে যদি আমরা এই পেজটাকে ভিজিট করি, এই পেজে যদি আমরা ক্লিক করি তাহলে পেজ ওপেন হবে। পেজে আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের যে কাভার ফটো, এই কাভার ফটোর যে পিকচারটা আছে, এই পিকচারটা এখানেও দেওয়া আছে। পিকচারটার মধ্যে দেখেন এখানে যে বিষয়টা, এই পিকচারটা কিন্তু ফেসবুক পেজের যে ব্যানারের সাইজ, সেই ফেসবুক পেজের ব্যানারের সাইজ মোতাবেক কিন্তু এই পিকচারটা না, তাই না? এটা একটা অন্য সাইজের পিকচার। ফেসবুক পেজের পিকচার সাইজ কিন্তু একটা আছে নির্দিষ্ট, তো সেই নির্দিষ্ট সাইজের ইমেজ কিন্তু ব্যানার কিন্তু এটা না। তাহলে এই পেজটা কিন্তু অত বেশি প্রফেশনালি কি নেই, সেট আপ নেই। আচ্ছা, তাহলে দেখেন একটা অ্যাড যে মানুষ চালাচ্ছে, সেই অ্যাডের কতগুলো ইস্যু। তাহলে এই ইস্যুগুলো যদি আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, তাহলে আপনি কেন ক্লায়েন্টের কাজ পাবেন না? কারণ ক্লায়েন্ট তো টাকা খরচ করতেছে অ্যাড দিয়ে, তাহলে সেই টাকাটা অহেতুক খরচ হচ্ছে। তাহলে আপনি যদি একজন প্রকৃত অ্যাড এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই সকল অ্যাড গুলো খুঁজে খুঁজে ওই সকল ক্লায়েন্টকে আপনার কি করা দরকার, আউটরিচ করা দরকার, তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া দরকার। আর ওই সকল ক্লায়েন্ট কিন্তু আপনাকে তখন বিলিভ করবে, আপনাকে একজন এক্সপার্ট হিসেবে মানবে, আপনি যাই বলবেন তাই শুনবে। কারণ প্রত্যেক ক্লায়েন্টের বিজনেস ওনারের প্রয়োজন হলো টার্গেটেড ট্রাফিক, সেলস, এগুলোই হচ্ছে প্রয়োজন। তাহলে এগুলো যদি আপনি দিতে পারেন, তাহলে কেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না? তো আপনারা যারা বলেন ভাইয়া কাজ পাই না, ক্লায়েন্ট পাই না, তাহলে কি আমরা টার্গেটেড অডিয়েন্সের কাছে যাচ্ছি? আমরা কি টার্গেটেড ক্লায়েন্টের কাছে যাচ্ছি? একবার একটু নিজেকে আপনি কোশ্চেন করে দেখেন। এইভাবে এইভাবে এক্সপ্লেন করা বা এইভাবে একুরেট সিক্রেট গুলো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেল বা অন্যান্য আপনারা প্রতিষ্ঠানও কিন্তু আপনারা শিখতে পান না। আমি আপনাদের দেখাই, আমার স্বার্থ একটাই, যে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে আমি ফ্রিল্যান্সিং এ প্রতিষ্ঠিত করতে চাই। এটাই আসলে আমার মূল লক্ষ্য, যার জন্য আমি প্রতিনিয়ত ক্লায়েন্টিং সিক্রেট, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট, জুম মিটিং সাপোর্ট সব ধরনের সহযোগিতা করে আসতেছি। তো ভিডিওটা আপনি অবশ্যই অবশ্যই আপনার ফেসবুকে শেয়ার করবেন এবং অন্য হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারকে এই ভিডিওটা দেখার জন্য সাজেস্ট করবেন। আচ্ছা, এরপরে যদি আমরা নিচের দিকে একটু খেয়াল করি, এই পেজের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি তাদের পেজে কিন্তু রিভিউজ বাটনটা নেই। তাহলে এই পেজে কোনো প্রকার রিভিউজ কিন্তু কাস্টমার দেখতে পাচ্ছে না। আচ্ছা, এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তাদের ফোন নাম্বার দেওয়া আছে এবং অলওয়েজ ওপেন। দেখেন এই স্টোরে কিন্তু অলওয়েজ ওপেন, এটা খুব ভালো দিক। ফোন নাম্বার আছে, এটা খুবই ভালো। এর পাশাপাশি যদি আমরা এদের পোস্টে খেয়াল করি, 20 জানুয়ারি, 20 জানুয়ারি, তাহলে তাদের রিসেন্ট কোনো পোস্ট নেই। অবশ্যই তাদের রিসেন্ট পোস্ট থাকা অবশ্যই দরকার ছিল, কারণ যেহেতু তাদের অ্যাড চলতেছে, কারণ কাস্টমাররা কিন্তু এই বিষয়গুলো খেয়াল করে। ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা বিষয় দেখেন, তাদের ফলোয়ার সংখ্যা খুবই কম। একটা পেজ থেকে ক্যাম্পেইন চালানো হচ্ছে সেলস অ্যাড করার জন্য, তো ওই পেজের ফলোয়ার সংখ্যা খুবই কম, যার কারণে যে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে, কাস্টমার এই পেজকে বা এই বিজনেস থেকে কাস্টমার ভ্যালু ক্রিয়েট করবে না। মানে কি, এই বিজনেসটাকে ভ্যালু দিবে না, বা এই পেজকে আস্থা, এই পেজের উপর যে বিশ্বাস আস্থা, সেটা কিন্তু একজন কাস্টমারের অর্জন হবে না। মানে বিষয়টাকে যারা একটু বুঝিয়ে বলি, যেখানে 1 লক্ষ বা 1 মিলিয়ন পেজে যদি আমরা যাই, তাহলে আমরা কি মনে করি, এই পেজটা হচ্ছে একটা অথেন্টিক বা একজন ভেরিফাইড পেজ। ঠিক আছে। আর আপনি যদি 1000 2000 ফলোয়ারের একটা পেজের মধ্যে ঢোকেন, আপনি মনে করবেন যে এটা কোনো একজন ভক্কচক্কর পাবলিক, তাই না? তাহলে এই হলো বিষয়, এই বিষয়গুলো কিন্তু কাস্টমাররা খেয়াল করে। তো এগুলো আসলে অ্যাড দেওয়ার আগে তার ফলোয়ার ফলোয়ার ইনক্রিজ করার কিন্তু ক্যাম্পেইনটা করা উচিত ছিল। ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা এখন অ্যাবাউটে যাই, তার অ্যাবাউটের কি অবস্থা?
অ্যাভয়েডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তার কিন্তু কি নাই, অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো নেই এবং পাশাপাশি ডেসক্রিপশন, তার পেজের যে তার বিজনেসের উপর যে ডেসক্রিপশনটা হওয়ার কথা ছিল, লেখার দরকার ছিল, সেটা কিন্তু সে লিখেনি। ঠিক আছে, এরপরে আমরা খেয়াল করবো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফো আছে কিনা। দেখেন কোনো প্রাইভেসি নেই। একটা বিজনেসের অবশ্যই প্রাইভেসি পলিসি থাকে, প্রতিটা বিজনেসের কিছু প্রাইভেসি প্রাইভেসি থাকে, তো সেইটা কিন্তু সেখানে এই পেজের মধ্যে অ্যাড নেই। তাহলে এই পেজটা টোটালি কাস্টমাইজড না। তাহলে আপনি যদি একজন মেটা মেটা অ্যাড এক্সপার্ট হন অথবা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই ক্লায়েন্টকে কিন্তু আপনার আউটরিচ করা দরকার। আমি আশা করব যারা আপনারা ভিডিওটা দেখলেন প্রত্যেকেই বুঝতে পারছেন যে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে যে লক্ষ লক্ষ ক্লায়েন্ট পাচ্ছি, সেই ক্লায়েন্ট থেকে আমরা কিভাবে আমাদের টার্গেটেড ক্লায়েন্টকে বাছাই করে তাদের কি কি ভুল আছে সেই ভুলগুলো তুলে ধরব, আমরা তুলে ধরে ক্লায়েন্টকে আউটরিচ করব।